আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোসাম্মদ মারসুসা সরকার, সহকারী শিক্ষক গণিত, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সকলে ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের আর বার্ষিক পরীক্ষা হচ্ছে না এবং অটো প্রমোশনের মাধ্যমে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছো। তো এটি যেমন আসলে অনেকের কাছে আনন্দদায়ক, ঠিক সেরকম অনেকের কাছে বেদনাদায়ক। তো আমাদের আসলে মেনে নিতেই হবে, এটা আমরা সম্পূর্ণ পরিস্থিতির শিকার। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। তা হচ্ছে গণিত পরিমিতি থেকে অধ্যায় 16 থেকে আমি আজকে আলোচনা করব। ইতিপূর্বে আমি দুটি ক্লাস পূর্বে 16.1 এবং 16.2 থেকে সূত্র এবং সেখান থেকে গাণিতিক কিছু সমস্যার সমাধান করেছিলাম। তো তারই পরিপ্রেক্ষিতে আজ আমি আরও কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো আমাদের পরবর্তীতে পরিমিতির বাকি অঙ্কগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে। তো সেই সূত্রগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। তো ইতিমধ্যে তোমাদের আমি এর আগে বলেছিলাম যে সূত্র আসলে মুখস্থ রাখতে হয় অঙ্ক করার ক্ষেত্রে, কিন্তু সূত্রগুলো কিভাবে এসেছে সেটি যদি আমরা ব্যাখ্যা মনে রাখতে পারি তাহলে কিন্তু সূত্রটি সহজেই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটি আমরা মনে রাখতে পারবো। তো তোমরা এখন অবশ্যই বই, খাতা, কলম নিয়ে ক্লাসের সামনে বসে যাও এবং বোর্ডে তোমরা লক্ষ্য করো যে আমি দুটি চিত্র অঙ্কন করে রেখেছি। একটি হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, আরেকটি হচ্ছে বৃত্তকলা। তো বৃত্তাংশের দৈর্ঘ্য, তার আগে আমি একটু বৃত্ত নিয়ে বলি। বৃত্তের আলোচনা আসলে আমরা এতদূর পর্যন্ত যেহেতু এসেছি, নিশ্চয়ই তোমরা বৃত্ত সম্পর্কে এর আগে অনেক ধারণা রয়েছে। তো তারপরও আমি একটু বলবো যে বৃত্তের বিষয়টা হচ্ছে পরিধি। এই যে পরিধির মধ্যে এই টোটাল এলাকাটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি থেকে যখন আমরা একটু চাপ কেটে নিব, সেই চাপটাকে আমরা ধরে নিলাম এবি। এই এবি চাপ যে আমরা নিয়েছি, এই এবি চাপটা হচ্ছে গোটা পরিধির একটা অংশ। এই অংশটা হচ্ছে কি বৃত্তের একটা অংশ, এই জন্য বলা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য তাহলে কি এই এবি অর্থাৎ এসটাই হচ্ছে কি গোটা বৃত্তের একটা অংশ, সেটাকে বলা হচ্ছে বৃত্তাংশ। সেই বৃত্তাংশের দৈর্ঘ্য এবি, সেই এবির মান অর্থাৎ আমরা এসের মান বের করব। এখানে আমরা এবি সমান কি ধরেছি? এবি সমান আমরা এস ধরেছি। আর ওএ অর্থাৎ ব্যাসার্ধকে সাধারণত বৃত্তের ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে আমরা এখানে স্মল আর ধরেছি। এবং এই কেন্দ্রস্থ কোণ, যেটা বৃত্তের এখানে কেন্দ্রস্থ কোণ বলা হচ্ছে, যেহেতু কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কি থিটা। তো থিটা কোণটা কীভাবে উৎপন্ন হয়েছে আমরা একটু খেয়াল করি। আমরা জানি সকলে আসলে কোনো চাপ দ্বারা বৃত্তে, আমাদের সকলেরই জানা আছে যে কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে কি ওই চাপের সমানুপাতিক হয়। হ্যাঁ, কোনো চাপ দ্বারা বৃত্তে অবস্থিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের কি হয়? সমানুপাতিক হয়। তাহলে সমানুপাতিকটা আসবে কি? এই থিটা কোণটা কোথা থেকে আসছে? টোটাল 360 ডিগ্রি থেকে। কেননা আমরা সকলেই জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে তারই একটা খণ্ডিত অংশ, একটি কোণ, এই ছোট কোণটাকে বলা হচ্ছে থিটা কোণ। আর এসটা কোথা থেকে আসছে? টোটাল 2πr থেকে, অর্থাৎ বৃত্তের যে পরিধিটা, বৃত্তটা যে এলাকা জুড়ে রয়েছে সেটা হচ্ছে 2πr, সেখানকারই একটি অংশ হচ্ছে এস। তাহলে এই চাপের হবে কি? সমানুপাতিক হবে কেন্দ্রস্থ কোণটা। তাহলে কেন্দ্রস্থ কোণ কত? থিটা। তাহলে এখানে আমাদের কি আসবে খেয়াল করো তোমরা, থিটাটা কোথা থেকে আসলো? এই যে 360-এর, হ্যাঁ, থিটা আসলো। আর এখান থেকে আসবে এসটা কোথা থেকে আসছে? 2πr থেকে। তাহলে এটি হচ্ছে কোনো চাপ বৃত্তের কেন্দ্রস্থ কোণের কি হয়? ওই চাপের উপরে সমানুপাতিক হয়। তাহলে সেখান থেকে আমরা এখন এসের মানটা বের করব। তাহলে আমাদের কি করতে হবে? এই এস গুণন 360, আমরা এটা আর গুণ করে নিলাম। তাহলে এখানে থাকে থিটা গুণন 2πr। এখান থেকে আমরা এসের মান বের করব। এসটা কি হবে খেয়াল করো তোমরা, থিটা গুণন 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এখান থেকে কাটাকাটি করলে আমরা কি পাই? 180। তাহলে অতএব আমরা এস ইকুয়াল পাচ্ছি 2πr থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এটি হচ্ছে এস অর্থাৎ বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা কি পেলাম? বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে এস ইকুয়াল πr থিটা ডিভাইডেড বাই 180। এটি হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে অঙ্কের মধ্যে যদি বৃত্তাংশের দৈর্ঘ্য চাওয়া হয়, সেখানে যদি তোমার ব্যাসার্ধ দেওয়া থাকে, কোণ দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি এখানে এস ইকুয়াল πr থিটা ডিভাইডেড বাই 180 বসালে, আমরা মানগুলো বসিয়ে দিলে আমাদের এসের মান অর্থাৎ বৃত্তাংশের দৈর্ঘ্য চলে আসবে। তো আমি আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখন আমি চলে যাব বৃত্তকলা।
বৃত্তকলা থেকে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। বৃত্তকলার কি নির্ণয় করব? ক্ষেত্রফল। তো তোমরা খেয়াল করো, বৃত্তকলা কোনটাকে বলা হচ্ছে? এই যে গোটা বৃত্তটা, বৃত্তের মধ্যে একটি খণ্ডিত অংশ হচ্ছে এবি, বৃত্তের মধ্যে খণ্ডিত অংশ কে? এবি। এই এবি এখানে দুটি ব্যাসার্ধ রয়েছে এবং চাপ আছে একটি। তাহলে একটি চাপ এবং চাপের দুটি প্রান্তবিন্দু, চাপের প্রান্ত দুটি কোনটি? প্রান্তবিন্দু একটি এ এবং একটি হচ্ছে বি। এই দুটি প্রান্তবিন্দু থেকে এই ব্যাসার্ধ যে এলাকাটা জুড়ে রয়েছে, যে অংশটিকে জুড়ে রয়েছে, সেই অংশটিকে বলা হচ্ছে কি? বৃত্তকলা। তার মানে এখানে এ ও বি হচ্ছে বৃত্তকলা। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফলটা কি আসবে? তোমরা খেয়াল করো, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফলটা আসবে এখান থেকে আমাদের এই থেটাটা কোথা থেকে আসছে? টোটাল হচ্ছে 360 ডিগ্রি, 360 থেকে আসছে এবং ক্ষেত্রফল যেহেতু, কাজে আমাদের এখানে আসবে কি? পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা পাচ্ছি থেটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এগুলো আসলে আমাদের এইভাবে মনে রাখতে হবে। তো এরপরে আমি চলে যাব নেক্সট, সেটা হচ্ছে ঘনবস্তু। বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা দেখলাম এবং বৃত্তকলার ক্ষেত্রফল দেখলাম। এরপরে আমরা চলে যাব ঘনবস্তু। আচ্ছা, ঘনবস্তু বলতে কি বোঝানো হচ্ছে? আমরা ছোট্টবেলা থেকে, আমি আমার বিশ্বাস যে তোমরা ছোট্টবেলা থেকে জেনেছো যে ঘনবস্তু, আমরা ছোটো ক্লাসেও পড়েছিলাম প্রাইমারিতে, যে ঘনবস্তু কীরকম হয়? 6টি তল, যে বস্তুটির কিংবা যে ক্ষেত্রটির 6টি তল থাকবে সেই ক্ষেত্রটিকে বলা হচ্ছে কি? ঘনবস্তু। তো এই ঘনবস্তু, যেমন এই যে ডাস্টার তোমরা দেখতে পাচ্ছ না, এই ডাস্টারটাও কিন্তু একটা ঘনবস্তু। আমাদের হাতে যে মোবাইল থাকে না, সেই মোবাইলটাও কিন্তু একটা ঘনবস্তু। একটা টেবিল আছে, টেবিলটাও ঘনবস্তু। একটি বাক্সটি ঘনবস্তু। তারপর ইট, আমরা বিল্ডিংয়ের কাজে ইট ব্যবহার করি, ইটও ঘনবস্তু। তো এরকম আমরা আসলে বাস্তবিক জীবনে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘনবস্তু আমাদের চোখে পড়ে। তো যাই হোক, ঘনবস্তু হচ্ছে আসলে 2 রকমের। ঘনবস্তু আগে আমাদের প্রথমে জানতে হবে, যার 6টি তল রয়েছে যে বস্তুটি, সেটাই হচ্ছে ঘনবস্তু। আর ঘনবস্তু 2 রকমের, একটি হচ্ছে আয়তকার ঘনবস্তু, আরেকটি হচ্ছে কি? ঘন। তো আয়তকার ঘনবস্তুটা কীরকম হবে? আয়তকার বলতে আমরা কি বুঝি? যার দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন ভিন্ন হবে, সেটি তো আয়তকার ক্ষেত্র। তো দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আয়তকার আমরা টেবিলটাকে বুঝতে পারি, কেননা টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন ভিন্ন থাকে, দৈর্ঘ্য থাকে বড়, প্রস্থ থাকে ছোট। তো সেটাকে আমরা আয়তকার ঘনবস্তু বলতে পারি। আবার এই যে ডাস্টারটাকে আয়তকার ঘনবস্তু বলা যায়, তারপর ইটকে আয়তকার ঘনবস্তু বলা যায়। তো যাই হোক, আমি ঘনবস্তু আমাদের হয়ে গেল, এখন আমরা দেখব আয়তকার ঘনবস্তু। তো আমি এখানে তোমাদের বোর্ডে আর্ট করে দিব যে আয়তকার ঘনবস্তু আসলে কী রকমের হয়। তোমরা একটু খেয়াল করো, এই যে আয়তকার ঘনবস্তু। তাহলে আয়তকার ঘনবস্তুটা কীরকম দেখো, এই বোর্ডে খেয়াল করো তোমরা। এই যে আমি একটা আয়তকার চিত্র নিলাম, একই মাপে আমি আরও একটি আয়তকার চিত্র নিব। খেয়াল করো, এটি হচ্ছে একটি আয়তকার ঘনবস্তু। তো আয়তকার ঘনবস্তুর এখানে তো রয়েছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা আয়তক্ষেত্রে শুধু জানি দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের লাগে, আর এখানে আয়তকার ঘনবস্তু বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঘন বলতেই বোঝাচ্ছে 3টি তল, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি, ত্রিমাত্রিক হবে এক কথায়। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখানে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ, প্রস্থ ধরে নিলাম বি, এবং উচ্চতা যদি আমরা সি ধরে নেই, তাহলে সেক্ষেত্রে খেয়াল করো তোমরা আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা কি আসবে? দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। তাহলে এর ক্ষেত্রে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা কি আসে দেখো। যেহেতু একটা আয়তকার ঘনবস্তু 6টি তল, তাহলে এক একটি তল বরাবর দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ গুণন উচ্চতা, উচ্চতা গুণন দৈর্ঘ্য। তাহলে এভাবে কিন্তু 6টি তলে 6 বার হবে। তার মানে দৈর্ঘ্য বরাবর 2 বার, প্রস্থ বরাবর 2 বার এবং উচ্চতা বরাবর 2 বার। তার মানে এখানে কী কী আসবে? তাহলে আমরা ক্ষেত্রফলটা কী পাচ্ছি খেয়াল করো তোমরা। ক্ষেত্রফল আসবে 2 ইন্টু, একবার নিব আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ, তারপরে নিব প্রস্থ গুণন উচ্চতা, তারপরে নিব উচ্চতা গুণন আবার দৈর্ঘ্য। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটি হচ্ছে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল।
তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেহেতু 6টি তল, 6টি তল থেকে আমাদের দৈর্ঘ্য বরাবর 2টি পেয়েছি 2ab দৈর্ঘ্য প্রস্থ, আবার 2টি পাবো প্রস্থ উচ্চতা, আবার পাবো উচ্চতা দৈর্ঘ্য। তাহলে আমরা সামনে যদি 2 কমন নেই, সেখান থেকে আসে 2 × ab + bc + ca। এটি হচ্ছে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল। এখন আমরা দেখব আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটা কেমন হয় খেয়াল করো। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আমরা জানি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b²। তাহলে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে হবে জাস্ট খালি উচ্চতাটা যোগ হবে এখানে। তাহলে a² + b² + c², আগের মতো আয়তক্ষেত্রের মতো, জাস্ট এখানে উচ্চতাটা যোগ হয়ে গেল। এটি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এরপরে নিব আমরা আয়তন। আয়তনের ক্ষেত্রে আমাদের কি কি লাগে? আয়তন মানে হচ্ছে কি, আয়তনের একক হচ্ছে ঘন। তাহলে আয়তনের ক্ষেত্রে কী হবে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটারই গুণফল। তাহলে কী দাঁড়াচ্ছে? a b c। এটি হচ্ছে আয়তকার ঘনবস্তুর আয়তন। তো আশা করি তোমরা এই 3টি সূত্র আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন সকলেই বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব ঘনক। তোমরা খেয়াল করো, আমি বোর্ডে লিখে রেখেছি। এরপরে আমরা আলোচনা করব ঘনক। তো আয়তকার ঘনবস্তুর মতোই আসলে ঘনকটি, জাস্ট এখানে খালি চেঞ্জ হবে কি, ঘনক বলতে যেটা বোঝানো হচ্ছে তা হচ্ছে ঘনকটা হবে বর্গাকার। আয়তকার ঘনবস্তু যেমন আয়তকার হয়, আর ঘনকটি কীরকম হবে? ঘনক হবে বর্গাকার। খেয়াল করো, চিত্র কিন্তু আগের মতোই হবে, জাস্ট এখানে বর্গাকার, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কী হবে? সমান হয়ে যাবে। তাহলে দেখো, আমি যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এই বর্গক্ষেত্র থেকে আমি আরেকটি বর্গক্ষেত্র এভাবে দিলাম, তাহলে এখান থেকে আমরা বর্গাকার ঘনবস্তুটি অর্থাৎ ঘনকটি অঙ্কন করতে পারবো। তোমরা খেয়াল করো বোর্ডে, এই যে আমি একটি ঘনক অঙ্কন করেছি, যেখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান হবে। সেই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম a। তাহলে এখান থেকে আমরা ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, কাজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কী আসবে? a আসবে। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা কি পাই? ঘনকের ক্ষেত্রফল। ঘনকের ক্ষেত্রফল তাহলে কি দাঁড়াচ্ছে? আগেরটা ছিল 2 × ab + bc + ca। সেমভাবে এখানে জাস্ট b এবং c প্রত্যেকটাতে a হয়ে যাবে, যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে খেয়াল করো, a × a, আবার a × a, আবার a × a। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 3a² = কি পেলাম আমরা? 6a²। এটি হচ্ছে ঘনকের ক্ষেত্রফল। এরপরে দেখো কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে? আমরা কর্ণের দৈর্ঘ্য আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে কী পেয়েছিলাম? √a² + b² + c²। আর এখানে প্রত্যেকটা a² হয়ে যাবে। তাহলে 3টা a² এর যোগফল। এখানে তাহলে কত হলো? 3a²। তাহলে এখান থেকে লেখা যায় √3a। a² এর বর্গমূল করলে a আসবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কী পেলাম? √3a। এরপরে খেয়াল করো, আমাদের আয়তন লাগবে। আয়তন, তাহলে আয়তনটা কি দাঁড়াচ্ছে? ABC ছিল আয়তকার ঘনবস্তুর আয়তন, আর এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি সমান, কাজে 3টি a হবে গুণফল। এটি দৈর্ঘ্য, এটি প্রস্থ, এটি উচ্চতা। তাহলে 3টি আমরা গুণ করে কি পাচ্ছি? a³। এটি হচ্ছে ঘনকের আয়তন। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। ক্ষেত্রফল 6a², ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a এবং ঘনকের আয়তন a³। তো এরপরে আমি চলে যাব বেলন কিংবা সিলিন্ডার। তোমরা খেয়াল করো, বেলন কিংবা সিলিন্ডার। বেলনকে সিলিন্ডারও বলা হয়, আবার বেলনও বলা যায়। বেলন, অথবা এটাকে কি বলা হচ্ছে? সিলিন্ডার। তাহলে বেলন অথবা সিলিন্ডার, বেলন কিংবা সিলিন্ডার, এটা কিন্তু আমরা বাস্তব জীবনে দেখতে পাই। সেটা কীরকম? বেলনটা হচ্ছে আসলে ড্রাম আকৃতির, হ্যাঁ, কিংবা তোমরা ওই যে মুড়ির ঠোঙ্গা আছে না, মুড়ির ঠোঙ্গা আকৃতির। এক কথায় বেলনটা হবে, উপরিতল হবে গোলাকার, ভূমিতলটা হবে গোলাকার, আর পুরো বডিটা হবে বক্রতল। পুরো বডিটা হবে বক্রতল। অর্থাৎ একটি কলমকে আমরা বলতে পারি, মার্কার পেনটাকেও কিন্তু বলা যায় একটা বেলনের মতো, কেননা এখানে উপরিতলটা হচ্ছে গোলাকার, ভূমিতলটা গোলাকার, আর বডিটা হচ্ছে বক্রতল।
তাহলে আমরা যদি একটা বেলনের ক্ষেত্রফল বের করতে চাই, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমাদের এই যে ভূমিতল, উপরিতল, ভূমিতল এবং বক্রতল তিনটারই ক্ষেত্রফলের যোগফলটাই হবে বেলন অথবা সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই মাথায় তোমাদের চলে এসেছে, যেহেতু বলছি আমি গোলাকার, তাহলে গোলাকার আমরা গণিতের ভাষায় কী বুঝি? গোলাকার মানে কি? গোলাকার মানে বৃত্ত। গোলাকার মানে বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই আর স্কোয়ার, এখানেও পাই আর স্কোয়ার, তাহলে দুইটা পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার। এই হয়ে গেল ভূমিতল এবং বক্রতলের ক্ষেত্রফল। এখন দরকার আমাদের ভূমিতল এবং উপরিতল। এখন আমাদের দরকার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কোথা থেকে আসবে? এই বক্রতলটি কার উপরে অবস্থিত? উপরে উপরিতল, নিচে ভূমিতল। তার মানে এই উপরিতল ভূমিতল অর্থাৎ বৃত্তাকার, তাদের এই বডিটা, তার মানে এই এলাকাটাই হচ্ছে 2 পাই আর। এটি হচ্ছে বক্রতল 2 পাই আর, আরেকটি আছে হাইট মানে উচ্চতা। তার মানে বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর ইন্টু এইচ। তাহলে দেখো আমরা তিনটেরই ক্ষেত্রফল পেয়ে গেলাম। উপরিতল পাই আর স্কোয়ার, ভূমিতল পাই আর স্কোয়ার, বক্রতল 2 পাই আর এইচ। তাহলে তিনটারই যোগফল হবে আমাদের সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে খেয়াল করো তোমরা, আমি একটি চিত্র অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি। খেয়াল করো, এই যে আমরা এখানে একটি চিত্র অঙ্কন করব। জাস্ট আমি এভাবে একটা চিত্র অঙ্কন করলাম, তোমরা খেয়াল করো যে এটি হচ্ছে আমাদের, আমি আরেকটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের একটি সিলিন্ডার, এটি হচ্ছে আমাদের একটি সিলিন্ডার। তো এই সিলিন্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাস্তবে দেখতে কিন্তু এরকম না। বাস্তবে উপরটা ঠিক গোলাকার মনে হবে, নিচেরটা গোলাকার মনে হবে, এটি বক্রতল মনে হবে, কিন্তু এখানে আসলে এভাবে চিত্র অঙ্কন করতে গেলে জাস্ট এরকমই হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি বক্রতলের হাইট রয়েছে, আর এই বডিটাকে বলা হচ্ছে 2 পাই আর, আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তক্ষেত্র যেহেতু এটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এগুলো থেকে আমরা কি পাচ্ছি? সমগ্র তলের ক্ষেত্রফল কিংবা সিলিন্ডারের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কিংবা সিলিন্ডারের ক্ষেত্রফল কি আসবে? 2টা পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। তাহলে সেখান থেকে আমরা কি পাই? 2 পাই আর যদি আমরা কমন নিই তাহলে আর প্লাস এইচ। এটি হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে আমাদের দরকার আয়তন। আয়তনটা আমরা কিভাবে নিব? খেয়াল করো, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনটা কি আসবে? আয়তন বলতে বুঝি আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বলতে ক্ষেত্রফল, আর এখানে ক্ষেত্রফল কি আছে খেয়াল করো? পাই আর স্কোয়ার। আমাদের এই আয়তন নেওয়ার জন্য পাই আর স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল গুণন উচ্চতা, এটি হচ্ছে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন। এবং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তোমরা নিশ্চয়ই খেয়াল করো ভালো করে এবং অবশ্যই বুঝতে পারবে। তো এখন আমি পরবর্তীতে চলে যাই, সেটি হচ্ছে সুষম বহুভুজ। সুষম বহুভুজ আমরা ত্রিভুজ, চতুর্ভুজ সবগুলোর ক্ষেত্রফল গত একটি ক্লাসে দেখিয়েছিলাম, আর আরেকটি বাকি ছিল, সেটি হচ্ছে সুষম বহুভুজ। তাহলে তোমরা খেয়াল করো, সুষম বহুভুজ, এই বহুভুজ কথার মানে কি সেটা আগে জানতে হবে। বহুভুজটা কাকে বলে তোমরা একটু মনে মনে চিন্তা করো, আমি তোমাদের জিজ্ঞাসা করব যে বহুভুজ কাকে বলে, তারপরে আমরা যাব সুষম বহুভুজের মধ্যে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ চিন্তা করেছো যে বহুভুজ কাকে বলে। হ্যাঁ ঠিক, বহুভুজ মানে হচ্ছে যে 3 বাহু থাকবে এবং 3 বাহুর অধিক বাহু বিশিষ্ট, 3 থেকে 3-এর অধিক বাহু বিশিষ্ট ভুজকে বলা হচ্ছে বহুভুজ। তো 3 বাহু বলতে আমরা জানি ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ, এভাবে বহুভুজ রয়েছে। তো যত ভুজে হোক না কেন, যত বাহু বিস্তৃত হোক না কেন, প্রত্যেকটাই হচ্ছে বহুভুজ। তো এখন কথা হচ্ছে সুষম বহুভুজ কাকে বলে। তো সুষম বহুভুজটা হচ্ছে যে ভুজের বাহু এবং কোণ সমান, প্রত্যেকটি বাহু সমান, সেরকম প্রত্যেকটি কোণও হবে সমান, সেটিকে বলা হচ্ছে সুষম বহুভুজ, অর্থাৎ যা সব কিছু সমান হবে। তো একটি চিত্রের মধ্যে আমরা কী কী পাই? বাহু পাই, কোণ পাই, তার মানে প্রত্যেকটি যদি সমান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সুষম বহুভুজ। তো আমি এখন সুষম বহুভুজের ক্ষেত্রফলটি তোমাদের দেখাবো। ক্ষেত্রফল
ক্ষেত্রফলের সূত্র কি? এন এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন। তো এখানে কোনটাকে কি বলা হয় সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। খেয়াল করো, এন মানে হচ্ছে বাহুর সংখ্যা। এন মানে বাহুর সংখ্যা, অর্থাৎ বাহুর সংখ্যা বলতে বুঝেছো? অর্থাৎ ত্রিভুজ যদি হয় বাহুর সংখ্যা হবে 3, চতুর্ভুজ যদি হয় বাহুর সংখ্যা হবে 4, পঞ্চভুজ হলে 5, ষষ্ঠভুজ হলে 6, অষ্টমভুজ হলে তোমার 8, এভাবে কিন্তু ক্রমান্বয়ে যেতে থাকবে। যত বড় ভুজ হবে, যতগুলো বাহু হবে, সেটাই হচ্ছে বাহুর সংখ্যা। আর এ মানে কি? এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। প্রশ্নের মধ্যে অবশ্যই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। যদি দৈর্ঘ্য দেওয়া থাকে কিংবা আমাদের যদি ধরে নিতে হয়, সেটি হচ্ছে এ। তাহলে এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর পরিমাপটা। তো আর এখানে আরেকটি নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কট। তো কট সম্পর্কে তোমরা ত্রিকোণমিতিতে শিখেছো। আমাদের ত্রিকোণ অনুপাত টোটাল হচ্ছে 6টি, তার মধ্যে কট একটি। তাহলে কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন, এটি হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আজকে আমার এই সূত্রগুলো নিয়ে তোমাদের সঙ্গে ক্লাস ছিল। তো আশা করি তোমরা সকল সূত্র মনোযোগ সহকারে দেখেছো এবং সেগুলোকে তোমরা বাসায় প্র্যাকটিস করে নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে আসবা। তো আজকে আমি এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।